আমার একটা নতুন ভিডিও দেওয়ার কথা ছিল এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, চলে এলাম ইকোনমিক্সে। তো তোরা হয়তো বলবি যে স্যার শুধু কি ওই ইকোনমিক্সই পড়াতে থাকবেন আর অন্য কোনো সাবজেক্ট কি দেখবেন না? হ্যাঁ, নিশ্চয়ই দেখব। ব্যাপারটা হচ্ছে যে ইকোনমিক্সের এই জায়গাগুলো না ভীষণ জটিল, এগুলো আগে কখনো পড়িসনি। তাড়াতাড়ি যদি এগুলো শেষ করে নিতে পারিস, বেশ কয়েকবার রিভাইজ করতে পারিস, তাহলে এটা তোদের পরীক্ষার সময় অনেক বেশি স্মুথ হয়ে যাবে। বাকি সাবজেক্টগুলো অনেকটাই সহজ, সেগুলো দু চার কথা বলে দিলেই হয়ে যাবে, কিন্তু ইকোনমিক্স অনেকটা জায়গা বোঝবার, সেই কারণে ইকোনমিক্সটাকেই তাড়াতাড়ি একটু জোর দিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, আমি তোদের ইনডিফারেন্স কার্ভ পড়িয়েছিলাম, ইনডিফারেন্স কার্ভের অ্যাজাম্পশনস পড়িয়েছিলাম। এবারে চলে যাব ইনডিফারেন্স কার্ভের ফিচার্স, মানে নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে নিরপেক্ষ রেখা কি হয়, দুটো নিরপেক্ষ রেখা কখনো একে অপরকে ছেদ করতে পারে না। টু ইনডিফারেন্স কার্ভ কান্ট ইন্টারসেক্ট, কান্ট CANT কান্ট ইন্টারসেক্ট ইচ আদার। দুটো নিরপেক্ষ রেখা কখনোই একে অপরকে টাচ করতে পারে না। আমি না কি করলাম, আলোচনার সুবিধার্থে ধরে নিলাম যে দুটো নিরপেক্ষ রেখা একে অপরকে ছেদ করে। যদি এটা প্রমাণ না হয় তাহলেই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে দুটো নিরপেক্ষ রেখা কখনোই একে অপরকে ছেদ করতে পারে না। ধর এই একটা নিরপেক্ষ রেখা আর এই ধর একটা নিরপেক্ষ রেখা, তাহলে প্রথম নিরপেক্ষ রেখা এটা টেনেছিলাম, এটা IC1, এটা ধর মনে করলাম IC2, এটা মনে করলাম B, এটা মনে করলাম A, এটা মনে করলাম হচ্ছে কি, আচ্ছা এটা মনে করলাম C, এটা মনে করলাম C হলো। তো তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা থিওরি, এই কারণে নিরপেক্ষ রেখার অ্যাজাম্পশনসটা আগে আলোচনা করা হয়। সেখানে থিওরি অফ ট্রানজিটিভিটি মানে রিলেটিভনেস, অর্থাৎ সংক্রমিতা, অর্থাৎ ইকুয়ালিটি, এটা দিয়ে আমরা কি বুঝবার চেষ্টা করেছিলাম, বি আর এ, দেখ এ পয়েন্টটা কমন, তাহলে বি আর এ একই নিরপেক্ষ রেখায় রয়েছে, তাহলে আমরা বলবো কি বি ইজ ইনডিফারেন্ট টু এ। আর দেখ এ আর সি একই নিরপেক্ষ রেখায় রয়েছে, তাহলে আমরা বলবো এ ইজ ইনডিফারেন্ট টু সি। বেসিক্যালি এটাকে ইকোনমিক্সের ভাষায় বলা হচ্ছে বি এর সঙ্গে সমান, এ সির সঙ্গে সমান। আলটিমেটলি আমি বলতে পারি বি সির সঙ্গে সমান হবে, মানে বি ইজ ইনডিফারেন্ট টু সি হবে। কিন্তু বাস্তবে দেখ সি একটা নিরপেক্ষ রেখায় রয়েছে, বি আর একটা নিরপেক্ষ রেখায় রয়েছে। আমি যদি এখান থেকে ভাববার চেষ্টা করি, এখান থেকে এইটুকু ওয়াই, এখান থেকে এইটুকু ওয়াই, তার মানে এখানে y1, এখানে y2, তার মানেটা কি, তার মানেটা হচ্ছে যে ওয়াইতে মানে বি পয়েন্টে ওয়াই এর ভোগের পরিমাণ বেশি, মানে স্যাটিসফ্যাকশনটা বেশি। তার মানে আমি কিন্তু প্রমাণ করতে পারলাম না যে ওই সি আর বি বা বি বা সি এরা একই নিরপেক্ষ রেখায় অবস্থান করছে না, দুটো আলাদা আলাদা নিরপেক্ষ রেখা হয়ে গেছে। সেই জন্যে তাহলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছলাম যে দুটো নিরপেক্ষ রেখা কখনোই একে অপরকে ছেদ করতে পারে না। হলো নাম্বার টু হচ্ছে নিরপেক্ষ রেখা কি হয়, মানে সবসময় বাঁ দিক থেকে এদিকে y আর এদিকে x রয়েছে, নিরপেক্ষ রেখা বাঁ দিক থেকে ডান দিকে নিম্নমুখী হয়। তার কারণটা হচ্ছে কি যে আমি যতটা পরিমাণ y ছাড়বো, ধর এতটা y ছাড়লাম, তারপরে yটা কম ছাড়বো, তার মানে yটা ক্রমহ্রাসমান হারে ছাড়বো, তাহলে ইনডিফারেন্স কার্ভ সবসময় বাঁ দিক থেকে ডান দিকে নিম্নমুখী হবে। তাহলে নিরপেক্ষ রেখা যদি এইরকম হয়, মানে আমি বলতে চাইছি যে একটা নিরপেক্ষ রেখা তো এইরকম হলো, তার মানে কি দুটোই তো বেড়ে যাচ্ছে, আমাদের কত আয় হতে পারে, দুটোকে বাড়িয়ে নিতে পারবো। তারপরে ধর নিরপেক্ষ রেখা এরম হচ্ছে, তখন কি হচ্ছে, তখন দেখ এই যে এক্স, দেখ এদিকে এক্স মেপেছি, এদিকে এক্স ক্রমশ বেড়ে যাচ্ছে, x1, x2, x3, কিন্তু দেখ ওয়াইটা স্থির, এটাও সম্ভব না। তারপরে ধর এরকম নিরপেক্ষ রেখা যদি হয়, তাহলে সেক্ষেত্রে দেখ কি হচ্ছে, ওয়াই
বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, যা খুশি হোক, কিন্তু এক্সটা কিপিং কনস্ট্যান্ট থাকছে। তার মানে এই রকম হওয়া কখনোই সম্ভব নয়। তার মানে নিরপেক্ষ রেখা সবসময় কি হবে, বাঁ দিক থেকে ডান দিকে নিম্নমুখী হবে। হলো? আচ্ছা, একটুখানি জ্যামিতিকভাবে নিরপেক্ষ রেখার ঢালটা নির্ণয় করবার নির্দেশ মানে একটু চেষ্টা করি। আমি নোটসটা পাঠিয়েছি তোদের এর আগেই, কিন্তু এই জায়গাটা শুধু বোঝাই, একটু দেখবি, পরীক্ষার সময়টা লিখবার দাও মানে দরকার নেই, আমি ছোট করে দেবো। ধর এই একটা জায়গা রয়েছে, নিরপেক্ষ রেখা কি হয়েছে, এই যে আইসি নিরপেক্ষ রেখা। তোর আজকে এ বি সি, এই নিরপেক্ষ রেখাটা কিরকম, নন লিনিয়ার কার্ভ প্রথম দিনই শিখিয়েছিলাম, মানে বক্ররেখা। তাহলে এখানে যখন বক্ররেখায় আমি একটা কিছু ভাববো, তাহলে কি করবো, একটা ট্যানজেন্ট আনবো, ট্যানজেন্টটা ধরে বাড়িয়ে দিলাম। তাহলে ট্যানজেন্টটা ধরে এই যে বাড়িয়ে দিচ্ছি, তাতে করে কি হচ্ছে দেখ, এ পয়েন্ট থেকে সি পয়েন্টে এই যে আসছে, তাহলে কিভাবে আসছে, এ থেকে বি আসছে মানে লম্ব বাই ভূমি, মানে বি থেকে সি আসছে। এবার এই ট্যানজেন্টটা দেখ কি করেছে, এবি কে ধর মনে কর ডি পয়েন্টে ছেদ করেছে। তাহলে এবি কে আমি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে বিডি বা ডিবি ডিভাইডেড বাই বিসি। এবার এই যে এখানে দেখ কি হয়েছে, একটা কোণ তৈরি করেছে, এখানেও একটা কোণ তৈরি করেছে। তাহলে এই যে স্পর্শকটা টেনেছি, এই স্পর্শকটা তো ওই এডি কে কভার করছে না, কোথায় কভার করছে, তাহলে ডি পয়েন্টে কভার করছে, তাহলে ওটাকে তো সরাতে হবে। অ্যাজিউম করে নিতে হয় যে লেট এডি টেন্ডস টু জিরো, এই যে অ্যারো চিহ্ন দিয়েছি, টেন্ডস টু মানে খুব ছোট একটা পরিবর্তন, যে পরিবর্তনটা আমার হিসেব থেকে সরিয়ে দিলে কিচ্ছু আসে যায় না। তাহলে 0 প্লাস ডিবি ডিভাইডেড বাই বিসি, তার মানে কি হচ্ছে ডিবি বাই বিসি হচ্ছে। তাহলে নিরপেক্ষ রেখার ঢাল আমরা এরকম ভাবে নির্ণয় করতে পারি, খুব ইজি ব্যাপার দেখ। তো এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট আমি যে ছবিগুলো আঁকছি একটু করে নে, পাশে রাখবি, নোটসটা ফেলবি, মুখস্থ হয়ে যাবে। হলো? তাহলে 1 গেল, 2 গেল, এবার 3 নাম্বার। 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে নিরপেক্ষ রেখা সবসময় কি হবে, উৎস বিন্দুর দিকে উত্তল হবে, মানে মাস্ট কনভেক্স টু দা অরিজিন। এই রকম হলো কেন, তার কারণ লক্ষ্য কর, এ বি সি ডি, ভুল করলাম, ডি ই এফ জি। তাহলে দেখ, যখন এ থেকে সিতে আসছিস এবি বাই বিসি, যখন সি থেকে ইতে আসছিস সিডি বাই ডি, যখন ই থেকে ডিতে যাচ্ছিস ইএফ ডিভাইড বাই এফ জি। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এবি সিডির চাইতে বড়, সিডি আবার ইএফ এর চাইতে বড়, কিন্তু বিসি ডি এফ জি দে আর ইকুয়াল। তার মানে এটা এটার চাইতে বড়, এটা এটার চাইতে বড়, এটা এটার চাইতে বড়। তার মানে কি, যত এগোচ্ছিস তত এই রেশিও ছোট হয়ে যাচ্ছে, মানে ক্রমহ্রাসমান হচ্ছে। বিনিময় যদি এরম হতো, তাহলে কি হতো, এটা অবতল, তার মানে এখানে ধর আমি ওয়াই ছাড়লাম, তো এই দেখ মানে এবি বাই বিসি, সিডি বাই ডিই, ইএফ বাই এফ জি, সরি ইএফ বাই এফ জি কি হচ্ছে দেখ, এবি চাইতে সিডি বড়, সিডির চাইতে আবার ইএফ বড়, তার মানে কি লেস দেন হয়ে যাচ্ছে। তার মানে এই অনুপাতটার চাইতে এটা বড়, তার মানে কি হচ্ছে
এমআরএস মানেই তো এক্স ফর ওয়াই, যেটা আবার দিয়া বুঝতে পারিসনি বললি, ক্লাসে বলা হবে। তো সেটা হচ্ছে যে তুই যত তাহলে এই রেশিওটা তত বাড়ছে, তার মানে কি তুই এক্স যতটা গ্রহণ করছিস ওয়াই তার চাইতে বেশি হারে ছাড়ছিস। তাহলে ক্রমবর্ধমান মানে এমআরএসটা ক্রমহ্রাসমান না হয়ে ক্রমবর্ধমান হয়ে যাচ্ছে, তার মানে এটা হবে না, ওইটা হবে। ঠিক আছে, তারপর এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে হায়ার ইনডিফারেন্স কার্ভ গেটস হায়ার স্যাটিসফ্যাকশন। একটু দেখে নেওয়া যাক কতক্ষণ হলো ভিডিওটা। হায়ার ইনডিফারেন্স কার্ভ গেটস হায়ার স্যাটিসফ্যাকশন মানে উচ্চতর নিরপেক্ষ রেখা উচ্চতর স্যাটিসফ্যাকশন দেয়। তো ব্যাপারটা হচ্ছে কি, এই ধর IC1 IC2, তো তুই ধর এই যে এ পয়েন্টে রয়েছিস, তাই এ পয়েন্টে এক্সটা সমান সমান রয়েছে, কিন্তু যখন যাচ্ছিস ওপরে দেখ ওয়াইটা বেড়ে যাচ্ছে, ওয়াইটা বেড়ে যাচ্ছে, তার মানে Y2-তে মানে IC2 নিরপেক্ষ রেখায় স্যাটিসফ্যাকশন লেভেলটা বেশি আসছে, তাহলে আরো উপরে গেলে আরো স্যাটিসফ্যাকশন বেশি আসবে। তার মানে হায়ার ইনডিফারেন্স কার্ভ মানে উচ্চতর নিরপেক্ষ রেখা উচ্চতর স্যাটিসফ্যাকশন দেয়। আর নিরপেক্ষ রেখা কখনো উৎস বিন্দুকে ছেদ করবে না, সরি নিরপেক্ষ রেখা কখনো অ্যাক্সিসকে ছেদ করবে না। কেন ছেদ করবে না, তার পেছনে কারণ হচ্ছে যে আমরা এক্স আর ওয়াই দুটোকেই ভোগ করতে দেখি, কিন্তু এখানে কি দেখছি, এখানে দেখছি এতটা এক্স ভোগ করছি কিন্তু ওয়াই এর কোনো ভোগ নেই। তার কারণটা হচ্ছে যে এখানে তো যখন এই অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিসে যখন রেখাটা টাচ করেছে সেখানে ওয়াই তো জিরো, তার মানে নিরপেক্ষ রেখাতে অ্যাজাম্পশনস, তাহলে সেটা হয় না। তাহলে দেখা যাচ্ছে যে ইনডিফারেন্স কার্ভ কখনো অক্ষকে ছেদ করবে না। তাহলে এই হচ্ছে আমার নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে আমার কোশ্চেনটা কি বেরোবে, ডিসকাস দ্য ফিচার্স অফ ইনডিফারেন্স কার্ভ, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য আলোচনা করো। আমি আরও হয়তো ক্লাসে পৌঁছবার আগে আমি হয়তো আরও একটা ভিডিও করে এগোবার চেষ্টা করব। আগামী বৃহস্পতিবার গিয়ে নতুন করে কিছু আর পড়াবার চেষ্টা করব না। আমি কি করব, আমি যেটা করব সেটা হচ্ছে যে আগে ইকোনমিক্সের এই অবধি পুরো ফিডব্যাকটা নেব। আপাতত এই ভিডিওটা এখানেই।